বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া উপলক্ষে আয়োজিত এবং মতবিনিময় সভার যারা আয়োজন করেছেন সেই সভার সভাপতি উপস্থিত আমার সামনে উপবিষ্ট সম্মানিত ভাই ও বোনেরা, বিশেষ করে নতুন যে জেনারেশন যাকে আমরা জেএনজি বলে থাকি, তাদের উপস্থিতিতে আজকে বেশ আশাবাঞ্জক উপস্থিতি এখানে, যেটা আমি এই যাবৎ অনেকগুলো সভা করেছি আমি, কিন্তু এত উপস্থিতি আমি পাই নাই। এই জন্য যারা তোমরা আসছো তোমাকে ধন্যবাদ, তোমাদের মুরব্বীদেরকেও সালাম জানাচ্ছি। আরেকটা বিষয়ে অত্যন্ত লক্ষণীয়, এই এলাকার আপনারা যে পরিবেশে বসবাস করেন এখন, আমরা এক সময় আমার বাড়ি তো শাহজাহানপুরে, সাউন্ড একটু কমায় দাও, ওই শাহজাহানপুরে আমরা থাকতাম গ্রামীণ পরিবেশে, প্রায় একই রকম অবস্থায় আমরা থাকতাম। সামাজিক বন্ধন ছিল এবং পারস্পরিক সৌহার্দ্য ছিল, পারস্পরিক একটা পারিবারিকভাবে একটা আনাগোনা ছিল, এই বাসা থেকে ওই বাসা, বাসা থেকে বাসা। আর আমরা যারা ছোট ছিলাম, আমরা একটা মাঠের মধ্যে খেলাধুলা করতাম, ক্লাবে বসতাম। আমাদের হবি ছিল কি, আমরা কি করতাম তখন, মাঠে খেলাধুলা করতাম, স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, আবার মাঝে মাঝে আমরা ছোট ছোট নাটক করতাম এলাকার মধ্যে, আমরাই মানে একটা সত্যিকার অর্থে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ ছিল। পর্যায়ক্রমে এই পরিবেশটা আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। এই যে হারিয়ে গেল, এটা কবে থেকে? হ্যাঁ, অনেক আগ থেকে শুরু হয়েছে নিঃসন্দেহে, তবে গত 17 বছরে সবচেয়ে বেশি ডিটেরিয়েট করেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই সমাজ। কারণ আমাদের যে পারস্পরিক যে একটা বন্ধন, সেটা অনেকটা এখন আর নাই, খুবই কম। আমার কাছে ভালো লাগলো, আমি কথাগুলো বললাম এই কারণে, আপনাদের এখানে একটা এই ক্লাবকে কেন্দ্র করে সুন্দর একটা সমাজ ব্যবস্থা আছে, আমার খুবই ভালো লেগেছে। আমি আপনাদেরকে শুধুই বলছি না যে আপনারা ভাববেন যে আমি জাম্বা সাহেব আসছে ভোট তো লাগবে এটা বলে গেল, না তা না। আমার কাছে খুবই ভালো লেগেছে এটা, যে আপনার মুরব্বীরা, নতুন প্রজন্মরা সবাই এখানে এসে একসঙ্গে কথা বলছেন, কাজ করছেন। আমাকে তো উনিও বললেন যে এই গত কিছুদিন আগ পর্যন্ত এটা আমাদের দখলে ছিল না, এবং এইখানে যেটা নাকি সমাজ আজকে অত্যন্ত ভারাক্রান্ত, যেমন মাদক, তারপরে হলো কি বলে ওটাকে, মানে কি বলে, বেয়াদবি মুরব্বীদের সঙ্গে। আমরা ছোটবেলায় যখন দেখতাম ওই দূর থেকে যে আমাদের একজন মুরব্বী আসতেছে, ওইটা আমার বাবা না চাচা নাকি অন্য কারো বাবা, এটা কিন্তু আমরা দেখতাম না, আমরা আসতেই ওখান থেকে চলে যেতাম। আর যদি কোনো ক্রমে সামনে পড়ে যেতাম, সুন্দর একটা সালাম দিয়ে পাশ দিয়ে চলে যেতাম আমরা। কিন্তু এখনো কিন্তু আমরা ওরকম পাশ দিয়ে চলে যাই, কেন জানেন? ভয়ে, যে একটা বেয়াদবি হবে, কেউ করে ফেলবে, তার চেয়ে বরং মাথা নিচে করে চলে যাই, ছেলেদের সামনে আমরা থাকি না। আমি বুঝতে পারছি তো বিষয়টা, কিন্তু একসময় একই বিষয়, কিন্তু আমরা এই উল্টা করে দেখি। একসময় আমরা মুরব্বীদের সম্মান করতাম, এখন আমরা এখনকার বেয়াদবদেরকে সম্মান করতে হয়। সরি, কিছু বেয়াদবদেরকে সম্মান করতে হয়, কারণ এই বেয়াদব কখনই বেয়াদব করে ফেলবে ঠিক নাই, তার চেয়ে নিজের মান সম্মান নিয়ে বিচার খাই ভালো। তো তবে আগের সময় আমরা যখন বড় হয়েছি, তখন সামাজিক ব্যবস্থা এমন ছিল, আমাদের যে কোনো মুরব্বী, এলাকার যে কোনো মুরব্বী
যে কোনো ছেলেকে শাসন করতে পারত, ধমক দিতে পারত। এখন কিন্তু সে অবস্থাটা নাই। তো সমাজ আমাদের একটু এখন আমাদের ক্ষয়ের দিকে, এই সমাজকে আমাদের গড়ে তুলতে হবে। তো আজকে আমি আপনাদের এখানে যেটা দেখলাম, আমরা তো ইচ্ছা করলে এই ধরনের একটা সমাজ এখান থেকে করতে পারি, শুরু করতে পারি এখান থেকে। তো আমি বিভিন্ন অ্যাপার্টমেন্টে যাই, তো মাঝে মাঝে যাই, ওখানে ওই অ্যাপার্টমেন্টে যে নতুন জেনারেশন নেই তা তো না, সব অ্যাপার্টমেন্টে কেউ না কেউ আসবে, একটা ছেলে মেয়ে তো আছেই, কিন্তু ওখানে কিন্তু নতুন জেনারেশনের কেউ আসে না। মুরব্বীরা আসে কিন্তু ওরা কেউ আসে না। কারণ কি জানেন, ওদের সকলেই মনে করে এখন আব্বাস সাহেব তো বক্তব্য রাখবেন, কি দরকার, আমি সোশ্যাল মিডিয়ায় একটু দেখি, বসবো ঘাটি, বাবা চলে গেছে, মা চলে গেছে, এই ফাঁকে আমি একটু ফেসবুক দেখি, এটা করি সেটা করি চলে। আমাদের কিন্তু এখন খুব সমাজে মারাত্মক সমস্যা করা জানেন, একটা সোশ্যাল মিডিয়ার একটা নেশা, একটা হলো মাদক একটা নেশা, আর এখানে একসময় চলতো জুয়া। এটা বন্ধ করেছেন, বন্ধ হয়ে যেভাবে আপনারা করেছেন, খুবই ভালো কাজ করেছেন। আমি এক সময় মতিঝিলে, আপনারা যে শুনছেন না কিছুদিন আগে, ওই যে ক্যাসিনো অমুক এরা অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে। আমি কিন্তু আমার সময় মতিঝিল ক্লাব পাড়ায় কোন রকম জুয়ার অস্তিত্ব আমি রাখিনি, একেবারেই না, যেটা মানুষকে সর্বশান্ত করে দেয়, চারিত্রিকভাবে শেষ করে। পারিবারিকভাবে শেষ করে দেয়। এবং যেই পরিবারে একটা মাদকাসক্ত ছেলে মেয়ে আছে, সেই পরিবার শুধু পরিবার না, আশপাশের যে পরিবারগুলো থাকে তাদেরকেও ধ্বংস করে দেয়। তো এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আপনাদের সঙ্গে না, আপনাদের শুভ সঙ্গ, এই যে মুরব্বীরা এবং ছেলেরা মিলে আপনারা যেটা করেছেন, এটা অবশ্যই আমি মনে করি একটা অত্যন্ত একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে আমাদের এই এলাকায়, একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আমি নিঃসন্দেহে বলতে পারি এটা একটা দৃষ্টান্ত স্থাপন করবে। এবং আমিও মোটামুটি বিষয়টা জেনে গেলাম, ভালো লাগলো যে আমি যেখানে যাব পরবর্তীতে সেখানে আমি কথাটা বলতে পারবো। তো এখন আজকে আমাদের অনুষ্ঠানটা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া। আমি ভুল করে ফেলেছি, প্রথমেই আমার যেটা করা উচিত ছিল, যেটা মানে আগে বলা হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন কেমন আছে, এটা হয়তো অনেকে আপনাদের আগ্রহ আছে, তাই না? তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমি অনেক আজকে দেখতে গিয়েছিলাম, যদিও কাছে যাওয়াটা একেবারে নিষেধ, দূর থেকেই যতটুকু পারলাম দেখার চেষ্টা করেছি, অনুভব করেছি। আপনারা হয়তো জানেন কিংবা জানেন না, প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত নিকট সম্পর্ক ছিল। আমি যদিও ছোট ছিলাম, বয়স ছিল আমার তখন 26 অথবা 27 ছিল বয়স, 1900 কত সালে জিয়া রহমান আসলো, 75 না 76 আমি বলছি 78 সালের কথা, আমি তখন 26 বছর বয়সে কমিশনার হয়েছে। তো যাই হোক, তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে আমি রাজনীতিতে আসি। আমার পরিবারটা রাজনীতি থাকলেও আমি রাজনীতি করতাম না, আমি ছাত্র রাজনীতি করি নাই। হ্যাঁ, পরবর্তীতে যুব রাজনীতি করেছি। আপনি জানেন আমি একসময় সারা বাংলাদেশের যুব দলের সভাপতি ছিলাম, এলাকার কমিশনার ছিলাম, একসময় মেয়র হয়েছিলাম। তো এগুলো সবকিছুই আজকে আমার দেশনেত্রী বেগম আমি যে কথা বলি বারবার, যে বেগম আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে আমার পথ চলা শুরু, এবং আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে এই পর্যন্ত লালন করে আদরে সোহাগে বড় করে এখানে নিয়ে এসেছেন।
আপনাদের সামনে আমি আসছি প্রার্থী হয়ে। প্রার্থীর আগেও আমি এমপি ছিলাম। উনি আমাকে অনেক স্নেহ আদর দিয়ে এবং গাইড করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। নাহলে হয়তো আমার জীবনটা ওলটপালট হয়ে দেখলাম, মানে আমাদের দেশে যা হচ্ছে স্বাভাবিকভাবে। তো আমি যেটা দেখে আসছি সেটা বলি আপনাদের। অবস্থাটা স্থিতিশীল বলবো, খুব উন্নতির দিকে কিংবা খুব অবনতির দিকে এটা বলা যাবে না। এটা খুবই মুশকিল, এটা দূর থেকে বলা যাবে না। আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব বললে অবস্থা স্থিতিশীল। হয়তো উনি আজকে রাত্রেই, সম্ভবত আমার ধারণা যতটুকু আমি জানি, পুরোপুরি আমি জানতে পারি, বিকজ ওই সময় ফ্লাইট রেডি করা হয়নি। একটা স্পেশাল অ্যাম্বুলেন্স আসার কথা কাতার থেকে, যদি আসে তাহলে আজকে রাত্রি 4টার দিকে, ভোর 4টার দিকে উনি হয়তো বিদেশের দিকে ওনাকে নিয়ে যাবে, চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। তো এই হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। তবে হ্যাঁ, তো ওনার যথেষ্ট চিকিৎসা হয়েছে। আরেকটি কথা আমাকে বলতেই হয়, এটা আপনাদের অনেকেই হয়তো দেখেন না কিংবা জানেন না, শুধু আপনারা হয়তো শুনছেন। সেটা হলো শহীদ রাষ্ট্রপতি যখন শাহাদাত বরণ করেন, অর্থাৎ ওনাকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়, যখন ওনার জানাজায় আমি অংশগ্রহণ করেছিলাম, বোধহয় 81 সাল, না 81 সাল। তবে ওই জানাজার কোথায় হুজুর ইমাম সাহেব, কোথায় লাইন, কোন জায়গায় দাঁড়াবো, এটা দেখার কিন্তু আমার সৌভাগ্য হয়নি। কারণ ফার্ম গেট থেকে আর সামনে যাওয়ার উপায় ছিল না। মানিক মিয়ার সেই লালমাটিয়া থেকে পুরা মানিক মিয়া, এত বড় জানাজা পৃথিবীতে কোনো কালে হয়েছে কিনা আমার অবশ্য জানা নাই। যদি আপনাদের জানা থাকে আপনি বলতে পারেন, আমি শিখে নেব, আমার জানা নাই। এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া হয়েছে সারা দেশব্যাপী, দলমত নির্বিশেষে ছোট থেকে বড় পর্যন্ত মানুষ সম্মিলিতভাবে, এককভাবে মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যেভাবে দোয়া হয়েছে, এমন দোয়া আমি কখনো দেখিনি, শুনিও নাই, দেখিও নাই। অনেক ভাগ্যবান হলে পরেই এই ধরনের ঘটনাগুলো ঘটে। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনার কষ্ট লাঘব করে দেন। অনেক কষ্ট করছেন, একটা রীতিমতো একটা যুদ্ধ করছেন উনি, মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তো দোয়া করবেন যাতে উনি এই জয়লাভ করে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো একজন রাষ্ট্রনায়ককে আমরা হারিয়েছি। অকালে মাত্র 3 বছর উনি আমাদের মাঝে ছিলেন, মানে সরকারে। ওই সময় তিনি বাংলাদেশে যত উন্নতি করেছেন, বাংলাদেশকে পৃথিবী ঢুকে যেভাবে পরিচিত করেছেন, এটা আর কোনো সরকার করতে পারেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বার দেশ শাসন করেছেন। কিছু কিছু ভুল ছাড়া উনি নির্ভুলভাবে এই দেশ শাসন করেছেন। দেশনেত্রী খালেদা জিয়ার 3বারের শাসন আপনারা প্রত্যক্ষ করেছেন। আর আওয়ামী লীগেরটা তো দেখলেনই আপনারা 15-17 বছর যাবত। এবার একটু আপনাদের সামাজিক অবস্থায় আসি। কথাবার্তা অনেকে বলেছেন, আমার এক বোন বলেছেন যে অরাজনৈতিক পরিবেশ চাই এলাকাতে। আমরা পরিবেশটা যা আছে এখন, আমি চাই এরকমই থাকুক, কিংবা এর চেয়ে একটু ভালো হোক। খারাপ হওয়ার কোনো প্রয়োজন নেই, আর এর চেয়ে যাতে খারাপ না হয়। কারণ এর চেয়ে এই এরিয়ার বাইরে গেলেই কিন্তু পরিবেশটা খুব ভালো না। আমি যেখানে গিয়ে দেখতে পাই আমি এটা। তো আপনাদের মানে পরিবেশটা রাজনৈতিক অরাজনৈতিক এটা বলতে পারবো না, কোন ছেলে কোন জায়গায় রাজনীতি করবে এটা তো আমি জানি, আমি তো বলতে পারবো না। তো সুতরাং
17 বছর এই দেশে মানুষ দেখে শুনে সবকিছু দেখে এখন প্রতিটা মানুষ, এমনকি আমার জীবন বলেছেন যে অরাজনৈতিক পরিবেশ চাই, উনি নিজে নিজে কিন্তু মনে মনে নিজেও ইতিমধ্যে রাজনীতিবিদ হয়ে গেছে। এমন একটা অবস্থা দেশে যে আমাদের রাজনীতি না করার কোনো সুযোগ আমাদের রাখে নাই। একটা সময় ছিল কেউ করলে করবে, না করলে না করবে, কিন্তু এখন আমরা বাধ্য। অর্থাৎ দলে না গেলাম, যোগদান না করলাম, কিন্তু মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা সব রাজনীতিবিদ হয়ে গেছি। তো তবে একটা জিনিস আমি অনুরোধ জানাবো আমাদের নতুন প্রজন্ম যারা তোমরা আছো এখানে, যে এই মিডিয়া থেকে যতটুকু দূরে থাকা যায়, যতটুকু দূরে থাকা যায়। যে নাকি আবিষ্কার করেছে এই সোশ্যাল মিডিয়ার যে ফোনটা, নাম কি জানি, বিল গেটস বোধ হয়, না কে, জাকারবার্গ। তো এই বিল গেটস, জাকারবার্গ এরাও কিন্তু ওদের সন্তানদের হাতে মোবাইল ফোন দেয় নাই। 25-26 বছর হওয়ার আগ পর্যন্ত ওদের সন্তানদের হাতে কোনো মোবাইল ছিল না। আর এখন বাড়িতে বাড়িতে বাচ্চা খুব চিৎকার করে কাঁদতেছে। আগে বাচ্চা কাঁদলে পরে মা হয়তো বুকের দুধ দিত অথবা ফিরার খাওয়াতো, চুপ হয়ে যেত বাচ্চা। এখন ফিরার দিলেও হয় না, বুক দুধ খাওয়া হয় না, এখন মোবাইলে হাতে দিতে হয়। তো সোশ্যাল মিডিয়া দেখা যায়, প্র্যাকটিক্যালি আমি নিজেও দেখি। কোনো বিয়ের অনুষ্ঠানে গেছে, ধরেন হাজবেন্ড ওয়াইফ, সঙ্গে বাচ্চা আছে, কিংবা কোনো আলোচনা করতেছে সবাই, সঙ্গে একজন দুজন বাচ্চা আছে, খুব স্বাভাবিক বাচ্চারা একটু বিরক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর পর যদি দেখে যে বাপ মা আরেকজনের সঙ্গে কথা বলতে, তাকে মানে তার দিকে মন নাই, তখন সে বিরক্ত হয়ে যায়। এখন কিন্তু বাচ্চারা অত করে না, মানে অত কেয়ার করে না, শুধু হাতে একটা মোবাইল দিলি হয়ে গেল। সারাদিন বাপ মা আলাপ করুক, কোনো অসুবিধা নেই, সেও শান্তি মতো আপনার দেখবেন যে কোনো ডিস্টার্ব করবে না। আমি দেখেছি প্র্যাকটিক্যাল এগুলাকে দেখা। তো এটা কিন্তু ডেঞ্জারাস, মাদকের চেয়ে খারাপ জিনিস দুইটাই, মাদক এবং মোবাইল আসক্তি, এটা ডেঞ্জারাস একটা জিনিস। তো যাই হোক, আমার যে বোন কথা বলেছিল রাজনৈতিক পরিবেশের জন্য, আমি ক্ষমা প্রার্থী, আপনি আমার মনে কিছু করেন না। আমি রাজনীতি করি, তো অরাজনৈতিক পরিবেশটা কেমন হবে আমি জানি না। তবে যদি আপনার এলাকা অরাজনীতি রাখতে চান, এখানে আমার 100 ভাগ সহযোগিতা পাবেন আপনারা, আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু কথা হলো এই যে রাখবেন, আমি আপনার কাছে আসছি ভোট চাওয়ার জন্য, তো আপনাকে ভোট দিবেন না? যারই খুশি তারা ভোট দিবেন, একটা দিবেন তো, কি তাই না? এটাও তো রাজনীতির একটা অংশ। যদি আপনি আমার সম্বন্ধে নাই জানেন, আমি কোন দল করি, যে দলটা করি সে দল সম্বন্ধে যদি না জানেন, আমি কে কি যদি না জানেন, আমাকে ভোট দেবেন কেন? আমার সঙ্গে জানতে হবে। তো যাই হোক, আমি ওই জায়গায় যাব না। হ্যাঁ, ওই যে কে জানি বলেছে ছাত্রদের ডেকে নিয়ে বলা হতো যদি কি না করা হলে। যাই হোক, তোমাদের যে পরিস্থিতি তোমরা এখন আছো, এই পরিস্থিতিটা আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, তোমাদের মতো ছিলাম যখন, তখন কিন্তু আমাদের সময় এটা ছিল না। এই যে কি জানি টিউটর এগুলো কিছু ছিল না। আমাদের যা পড়ার স্কুলে পড়তাম, যা পড়ার সন্ধ্যায় সকালে বাসায় পড়তাম, এর বেশি কিছু আমাদের ছিল না। এটি যারা নাকি সিনিয়র যারা আছেন তারা আমার সঙ্গে একমত হবেন। তো তুমি যে কথাটা বলছো যে জোর করে করানো হতো, এরকম পরিবেশ এলাকায় হতে দেওয়া যাবে না। ওই ক্ষেত্রে আমার যেই সহযোগিতা দরকার, সেটা রাত 12টা বাজুক, 1টা বাজুক, 2টা বাজুক, প্রয়োজন হবে আমাকে স্মরণ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে এসে দাঁড়াবো, কোনো অসুবিধা হবে না। এখন বলতে পারেন ভোট আসছে তো কত কথা বলবেন, এটা খুব স্বাভাবিক। না, ভোটের জন্য না, সমাজকে কলুষমুক্ত রাখার একটা দায়িত্ব আমার আছে। যে অবস্থানে আমি আছি, এখান থেকে ভোট ছাড়াও আমি কিন্তু 17 বছর ভোট ছাড়া ছিলাম, আমরা সবাই, তাই না? আমি 17 বছর আগে এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, মেয়র ছিলাম,
কমিশনার আছে, আমি উত্থান কিন্তু কমিশনার থেকে 1977 সালে আমি কমিশনার বাজিত হই, আমার বয়স ছিল 26। তো সেটা ঘটনা চক্রে, সেটা আমার খুব একটা ইচ্ছা ছিল করে দাঁড়ানোর জন্য তা না, এর ঘটনা চক্র হয়ে গেছে, আল্লাহর ইচ্ছা, আমি কি করবো। তো এখন এই এলাকার লোক যেটা চায় না এই এলাকায় সেটা হবে না, এই এলাকার লোক যেটা চায় সেটাই এখানে হবে। একটা সমস্যা আছে আপনাদের, ফুটপাত। এই আমাদের মাহবুব সাহেব যে কথাটা বললেন, উনি বললে আমাকে একটু সাহায্যই করলেন, বলবো মাহবুব সাহেবকে ধন্যবাদ যে আমাকে একটু সাহায্য করলেন উনি। কারণ কয়েকদিন আগে আমাকে একটা একটা এই মার্কেটে গেছিলাম, মার্কেট তো না, পাশে অ্যাপার্টমেন্টে। তো অ্যাপার্টমেন্টের ওনারা একই দাবি তুললেন যে ফুটপাত। তো আমি বললাম যে ওখানে তো কিভাবে উঠাবো, আমি সরকারে নাই। তারপরও আমি পুলিশের ডিসি সাহেবকে বলে পুলিশের সাহায্য নিয়ে আমি আমার যে ছেলেপেলেগুলো আছে, আমার দলীয় ছেলেপেলে, তাদেরকে আমি দিই না। এই কারণে গেলেই আবার চাঁদাবাজির সমস্যা হয়ে যাবে, একটা সমস্যা আছে। তো এখন আমাদের সবচেয়ে বড় দূষণ এই মুহূর্তে চাঁদাবাজিটা, সন্ত্রাস, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক। এবং আমি আমার নির্বাচন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাদক আমি থাকতে দেব না, ইনশাআল্লাহ। আমি নিজে পছন্দ, যেটা আমি নিজে পছন্দ করি না সেটা অন্য জায়গায় ডিস্টার্ব করে কেন হবে, যেটা আমি বাড়ির সামনে মুহূর্তে দিই না এটা আরেক বাড়িতে কেন হবে, অবশ্যই হতে পারে না, হবে না। মাহবুব সাহেবকে আমি অনুরোধ জানাবো, একটা স্বাভাবিক পন্থায়, আপনি নিজে একজন আইন প্রয়োগের সংস্থার লোক, আপনি যদি আমার সাহায্য লাগে সাহায্য নেবেন, এই ফুটপাতগুলো অবিলম্বে সরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করবেন, অবিলম্বে। এখানে ভয়ের কোনো কারণ নাই, এখানে ভয়ের কোনো কারণ নাই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে ফুটপাত যে লোকগুলো বসে না, তারা কিন্তু ফ্রি বসে না, ওরা কিন্তু ভাড়া দেয়। এই যে ভাড়াটা কে নেয়, এই চাঁদাটা কে নেয়, সেই লোকগুলোকে আগে বের করতে হবে। এটা কিন্তু আমি যখন নাকি 5ই আগস্টের পর যখন এটা প্রচন্ডভাবে শুরু হলো, তখন আমি নিজে একটা লিফলেট, বিশ্বাস করবেন নাও করতে পারেন, বাট লিফলেট আমার কাছে আসছে এখন, লিফলেট রেডি করেছিলাম যে এই ধরনের ঘটনা যেখানে ঘটবে অবিলম্বে আমাদেরকে জানাবেন। তখন কি দখল, চাঁদাবাজি, লুটপাট শুরু হয়ে গেছে। তো এবং আমার বাসায় 2টা মাইক্রোবাস এবং ভালো কিছু কয়েকজন ছেলে, অ্যাটলিস্ট 20-25 জন ছেলে আমি রেখেছি। যেই মুহূর্তে টেলিফোন আসছে, টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছিলাম যে কোনো সমস্যা হলে এই টেলিফোন নাম্বারে ফোন করবেন, আসছে এবং ইমিডিয়েটলি পুলিশ টুলিশ ছাড়াই আমার লোকজন গেছে, গিয়ে ওখানে একটা ব্যবস্থা করেছে। আমি দমন করেছিলাম ওই সময়টাতে। কিন্তু এরপরে যেটা হলো, এই যে ব্যাংকের ছাতার মতো শুরু হয়ে গেল, কোত্থেকে আসলো আমি বুঝতে পারি না। তবে একটা জিনিস বুঝিয়ে দিয়ে যাই, এটা কোত্থেকে আসলো এটা আমি বলি আপনাদের। আরেকটা বলেন, পুরোটা ব্যাটারি চালিত রিক্সা, তাই না? আপনারা কি ভাবছেন যে আমি যখন রাস্তা দিয়ে যাই ওগুলো আমাকে ডিস্টার্ব করে না? কি যে যন্ত্রণা এদের, ভুক্তভোগী মাত্রই জানেন। তবে এটা আমাদেরকে সামাজিকভাবে এই সিদ্ধান্ত নিতে হবে। কারণ একবার দেখেন, এই সরকার যে সর্বনাশটা করলো আমাদের, প্রথমে কিন্তু একবার বন্ধ করে দিয়েছিল, এবং দ্যাট ইজ ভেরি গুড প্ল্যান, খুব সুন্দর, গুড ডিসিশন। কিন্তু ক্ষমতা থাকার জন্য এই সরকার, হাসিনার মধ্যে ক্ষমতা থাকার জন্য হঠাৎ করে সেই প্ল্যানটা বন্ধ করে দিয়ে চালু করে দেবে। তো চালু করে দেওয়ার পরপর আগে ছিল 100, তারপর হয়ে গেল 500। এখন এই সরকার যেটা করতে যাচ্ছে সেটা আপনাদের বলে যাই আমি। এই সরকারের একজন মন্ত্রী আছে,
ওই মন্ত্রীর ফ্যাক্টরিতে এই ধরনের রিক্সা তৈরি হচ্ছে, একটু আধুনিক মডেলের তৈরি হচ্ছে। যেহেতু তার রিক্সাগুলো চলতে হবে, বিক্রি করতে হবে, সেহেতু এই সকল রিক্সাগুলোকে আবার নতুন করে লাইসেন্স দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আমি এই সভা থেকে এই মিডিয়ার মাধ্যমে আমি বলবো যে কোন রকম অবৈধ যান চলাচলের জন্য কোনো লাইসেন্স যেন না দেওয়া হয়। এই তবে আপনারা আপনাদের এলাকাটা একটু, যেহেতু খুব একটা সুন্দর এবং ভালো একটা পশ একটা এরিয়া, আপনারা একটা ব্যবস্থা করতে পারেন, নিজেদের মধ্যে গেট লাগাই দেবেন, যেটা আছে না, এদিক দিয়ে কেউ ওই ক্রস করতে যেন না পারে, এটা গেট লাগাই দেবেন। এখানে কোনো ভয়ের কিছু নাই, এটা করতে হবে। কারণ যে অ্যাটলিস্ট এলাকার মধ্যে যেন না ঢোকে। বড় রাস্তা চলতেছে, তা আমাদের তো সমস্যা করেই, মানে দুইটা সমস্যা। এখন একটা হলে কি জানি, ওই যে পাঠাও মোটরসাইকেল, আরেকটা হলো এই ব্যাটারি চালিত রিক্সা। সবচেয়ে জনসচেতন করতে হবে আমাদেরকে, এই কারণে আমাদের জনগণকে এই কারণে জনসচেতন করতে হবে যে এটার অ্যাক্সিডেন্টে কিন্তু, গাড়ির অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচে, এই ধরনের অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচে না। ক্ষতিগ্রস্ত হয় মারাত্মকভাবে, মানে হাত পা ছিন্ন ভিন্ন হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়। এই জিনিসগুলো এরা বোঝে না, মানে আমাদের জনগণ বোঝে না। এরা মনে করে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য এই রিক্সা চললে বোধহয় ভালো। যে স্পিডে চলে, গাড়িকে পাল্লা দিয়ে চলতে চায় এরা। যাই হোক, তো সীমিত আকারের সবকিছু ভালো ছিল, কিন্তু এখন তো অসীম হয়ে গেছে রে ভাই। গাড়ি চালানোর জায়গা নাই, আপনাদের চলাচলের জায়গা নাই, ফুটপাতে হাঁটার জায়গা নাই। তো আমরা একটা অস্বাভাবিক খারাপ অবস্থায় আছি। এই অবস্থা থেকে আমাদেরকে মানে নিস্তার পেতে হবে। তো এটা ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা চেষ্টা করব অবশ্যই এগুলোকে বন্ধ করা। আপনাকে আরেকটা জিনিস জানলে খুব আশ্চর্য হবেন আপনারা। এই যে বেরিক্সিগুলা, এই অটোরিক্সা ব্যাটারি চালিত, এটা কারা চালায় জানেন? সমস্ত যারা নাকি গ্রামে গঞ্জে থাকতো আওয়ামী লীগের, সব পালায় চলে আসছে, আর সেইখানে এই নিয়ে আসছে, এই যে ব্যাটারি রিক্সা। তো যাই হোক, গ্যাসের যে সমস্যা আছে আপনাদের, আমি জেনে গেলাম, যেহেতু আমি সরকারে নাই, আমি কথা দিতে পারবো না। তবে আমি আগামীকাল শুক্রবার, আগামীকাল তো পারবো না, আমি রবিবার দিন আমি গ্যাসের যে এমডি আছে, ওই এমডির সঙ্গে আমি কথা বলবো, যাতে আপনাদের গ্যাসটা আবার নতুন করে দেওয়া যায়। কিন্তু আপনারা ভাবেন না যে আমি বলে গেছি সুতরাং হয়ে যাবে। আমি তো সরকারে নাই, আবারও বলছি, আমি চেষ্টা করব। এই গ্যাসের সমস্যা আমি পল্টনে পেয়েছি, আপনাদের এখানে পেয়েছি, যেখানে যেখানে পেয়েছি আমি চেষ্টা করেছি। ড্রেনেজের ব্যবস্থাটা হলো সিটি কর্পোরেশন, না নাকি সিটি কর্পোরেশন। তো এটা অবশ্য সিটি কর্পোরেশনকে আমি বলে দিতে পারবো। এটা কোথায় বলছে, নর্থ না সাউথের মেয়রকে আমি বলে দিতে পারবো। তো যাই হোক, অনেক কথা আমি বললাম, ঠিক বক্তৃতা না, একটু বক্তৃতা দিই ছোট করে, না? সেটা হলো তখন ধরেন, এই যে আমি একদিন ইসের কাছে গেলাম, পল্টনে একটা মিটিং করছিলাম। তো আমি যাদেরকে খুব বেশি ভয় পাই ভীষণ রকম, এই যে জিএনজি আছে না, এই ভীষণ ভয় পাই আমি এদের, ভীষণ রকম জেনারেশন জি। মানে আমি এদেরকে এখনো ঠিক বুঝে উঠতে পারিনি, এখনো চিনে উঠতে পারিনি। তো এক মেয়ে, তার বয়স হবে বোধহয় 22 বছর হবে, 22 মতো। হঠাৎ করে বলে, আঙ্কেল আমার একটা কোশ্চেন আছে। আমি কি বলো? বলে যে আপনাকে কেন ভোট দেবো? আমি বলো তার কি উত্তর দিই এখন? আমি কি উত্তর দেবো আমি? তো এখন যদি ওকে বুঝাতে যাই, এই এতক্ষণ যে আপনার সাথে বক্তব্য রাখলাম, এই বক্তব্যটা শোনাতে হবে যে এই কারণে আমাকে ভোট দিবা, তোমাদের এই সমস্যার সমাধান করবো, এই সমস্যার সমাধান করবো। পারি বা না পারি, মিথ্যা তো বলতে পারবো, তাই না? তবে আল্লাহর রহমতে
আমি কাউকে কখনো মিথ্যা আশ্বাস দিই নাই, জীবনে এ পর্যন্ত আসছি আমি, আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, আর দেবও না। তো ওই যেটা পারি, যেটা আমি পারবো সেটা আমি করে দেবো একদম সঙ্গে সঙ্গে। যেটা পারবো না রাগ করে না আমার সঙ্গে, আবার কেউ আপনারা, যেটা আমি পারবো না আমি কিন্তু খুব সিরিয়াস না করে দিই, ভাই এটা আমার দিয়ে হবে না। তখন কি অনেকে রাগ করে আমার উপরে, যে লোকটার কাছে গেলাম উনি হেল্প করুন, আমি সাহায্য করুন না। আমি কি বুঝি জানেন, আমার একটা চিন্তা ভাবনা আছে যে আমি যেটা পারবো না সেটা যদি বলে দিই আমি যে আমি পারছি না, তখন আমার দরজাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তার সামনে আরো হাজার দরজা খুলে যাবে। এই জিনিসগুলা ওরা বুঝতে চায় না, অনেকেই বুঝতে চায় না আর কি। যাই হোক, আমি প্রশ্নটা আমি উত্তর দিলাম এটাকে। আচ্ছা, আমাদের এখানে যে প্রার্থী হয়েছে, আরো প্রার্থী কজন হয়েছে জানো? বলে যে না। আমি যে আমার জানা মতো, আমি বললাম যে আমার জানা মতো 3-4 জন হয়েছে। বলে তা বলতে পারবো না। তুমি কারোর নাম জানো? বলে যে না। তুমি কাদেরকে চেনো? বলে যে না। সে আমাকে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিল না, কাউকে চিনে না। চিনে না তো সে বলবে স্বাভাবিক, কারণ কখনো তো দেখে নেই, এলাকার কোনো সমাজ কোনো কাজ সম্পৃক্ত ছিল না। তা আমি তখন বললাম যে তুমি কি আমাকে চেনো? বলে হ্যাঁ আপনাকে চিনি। আমার সঙ্গে জানো? বলে হ্যাঁ জানি। আমার বাসার কথা জানো? শাহজাহানপুরে। বলে দিল আমাকে। তোমার বাপ আমাকে চিনে? বলে চিনে। আমি তো বলবো এই কারণে ভোট দিল আমার, তুমি আমাকে এই কারণে ভোট দিবা যে লোকটাকে চিনি, জানি, ভালো না খারাপ তাও জানি, সুতরাং তাকে ভোট দেবো, এই কারণে তুমি আমাকে ভোট দেবো। তো খুব লজ্জা পাইছে বেচারি, ছোট মানুষ, কিছু বলার নাই। তো ওই সময় ওর পাশে ওর দাদি বসা ছিল। সবচেয়ে মজার ব্যাপার, 2 জন দাদি ছিল, মানে অনেক বয়স্ক মহিলা, ওনারাও হাসছিলেন দেখলাম। তো আসলে যারা আসছে এখানে ভোট নিতে, এরা ভোট নিতে আসবে, যদি জিতে যায় আল্লাহ মাফ করুন, যদি জিতে যায় ওই এরপর আর দেখবেন না চেহারা, হেরে গেলে তো দেখবেনই না। কারণ আমার এটা দেখা আছে, গত 17 বছরে এই এলাকায় আমরা এমপি পার করেছি 3 জন, 2 জন। এমপির চেহারা পত্র পত্রিকা দেখা গেছে, কিন্তু ফিজিক্যালি কখনো তাকে আমরা দেখি নাই। আমি আমার নিজের ব্যক্তিগত কাজে, আমার পরিবারের কাজে একটা সার্টিফিকেট দরকার ছিল, সেই এমপিকে খুঁজে পাওয়া যায় না। অনেক কষ্টে আমি ওনাকে ফোনে ধরলাম যে ভাই, আমিও তো একসঙ্গে এমপি ছিলাম, 3বার এমপি হয়েছি, 3বার মন্ত্রী হয়েছি, মেয়রও ছিলাম, আমাকে হয়তো মানুষের কষ্ট হয় না, আপনার প্রতি কষ্ট হয় কেন? আর আমি যদি আপনাকে না পাই, সাধারণ লোক কিভাবে আপনাকে পাবে? তো উনি আর জবাব দিলেন না আমাকে। তো যাই হোক, আপনারা আমাকে পাশে পাবেন যে কোনো সমস্যা, ইনশাআল্লাহ, এটুকু আপনার কথা দিতে পারি। আমি আবার বলছি আপনাদের যে মিথ্যা আশ্বাস আমি কখন দিও না। যেটা পারবো না সেটা না করে দিই, যেটা পারবো সেটা সঙ্গে সঙ্গে করে দিই। এটা যদি আমার সঙ্গে আপনারা যদি কখনো আমার কাছে যান, বুঝতে পারবেন যেটা পারি এটা সঙ্গে সঙ্গে করে দিই, সঙ্গে সঙ্গে চেষ্টা করি আমি, এখানে ফোন করো সেখানে ফোন করো, করে দিই। এটা আপনাদের অনেক স্কুলের আশেপাশে স্কুলগুলো আছে আমাদের, ওদের মিস্টেসটা বলতে পারে, ওই স্কুলের মিস্টেস, প্রিন্সিপাল, ওনারা মাঝে মাঝে যেতেন আমার কাছে, যে স্যার আমাদের এই কলেজের এই সমস্যা, স্কুলের এই সমস্যা সমাধান করে দিয়েছি আমি এই অবস্থায়, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় করে দিয়েছি। যে পরিচিত বয়স হয়েছে না, একটু পরিচিততা আছে, কম বেশি সবাই চিনে। তো যাই হোক, পরিশেষে আসল কথাটা বললি আপনাদের, যেটা বলার জন্য অনেক কথা, সেটা হলো একটা ভোট সব দিয়ে নেওয়ার একটু করতে গেলে। আচ্ছা, হ্যাঁ, এখন এই আমার কাছে কিন্তু বেহেশতের কার্ড নাই, আমি বলে দিচ্ছি আগে। বেহেশতের কি 4টি বলে, বেহেশতের স্লিপ, বেহেশতের টিকিট, জান্নাতের টিকিট কিন্তু আমার কাছে নাই, এটা দিতে পারবো না। যদি বলেন আমি অনেক চেষ্টা করে পারবো না। আমার
এটা স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারে নাই, আমি কি করতে পারবো? এটা সম্ভব নয়, এটা সম্ভব। তো এই সমস্ত কথাবার্তা বলে আর কি, মানুষের কাছে গিয়ে বলে আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা নতুন করে মুসলমান হবেন, মানে জামাতে ভোট দিলে মুসলমান হবেন। যদি ভোট না দেন তাহলে কিন্তু জাহান্নামে যাবেন, ভোট দিলে পরে জান্নাতে যাবেন। আমার কথা হলো জামাতে ভোট দিলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে আমার নামাজ রোজা হজ জায়গা তো কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তো বুঝেন, এখন সকল ফরজের ভিত্তিতে বড় ফরজ হলো জামাতকে ভোট দেওয়া। ভাবতে পারেন কত রকম অদ্ভুতপূর্ণ কথা এতে। সকল ফরজের ভিত্তিতে বড় ফরজ জামাতকে ভোট দেওয়া, এরকম কথাবার্তা তারা বলে। এরা হাদিসও বলে, বানিয়ে হাদিস বলে, মিথ্যা হাদিস বলে, নানা রকম কথাবার্তা বলে। আমি এগুলো বলতে চাই না। তবে এই সমস্ত যারা একটি ধর্মকে বিকৃত করে ভোট নিতে আসে, ভোট নিতে চায়, তাদের হাত থেকে বেঁচে থাকবেন, নিজে বেঁচে থাকবেন, অন্যকে বাঁচানোর চেষ্টা করবেন। আর আমার প্রিয় আমাদের ছেলে সমতুল্য, বাতিয়া সমতুল্য, আমাদের জেনারেশন জির আমাদের সন্তানদের বলবো যে তোমরাও আমাকে একটু নির্বাচনে সাহায্য করো। তোমাদের সাহায্য না হলে আমি কিন্তু পাস করা খুব ডিফিকাল্ট। আমি মনে করি যে আমি যদি তোমাদের মতো সত্যি কথা বলতে, এটা কোনো বাড়িয়ে বলছি না, যে তোমাদের মতো যদি আমি এরকম 50 থেকে 60 জন ছেলে যদি আমি পাই, আর পরিক্রমা আমাদের যে ভাই বোনেরা আছেন যদি পাওয়া যায়, তাহলে নির্বাচনে কিন্তু আমার অসুবিধা হবে না। আমি খুব ভালো লাগলো অ্যাটলিস্ট একটা সুন্দর পরিবেশে, একটা সুন্দর একটা এলাকায়, যে এলাকাটা আরো সুন্দর হবে আমাদের সকলের প্রচেষ্টা। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করি আপনাদেরকে, আমার কথা শেষ। আমি বহু আগে থেকে রমনা পার্কে হাঁটি, বহু আগে থেকে, ছোটবেলা থেকে। আজকে যে বেলি রোড দেখছেন না আপনারা, এই যে বেলি রোড, এই বেলি রোডের চেহারা কেমন ছিল? এক একটা প্লটে একটা বাড়ি, হয় একতলা না দুতলা। যারা দেখেছেন তারা বলতে পারবেন। বাউন্ডারি দেওয়া, প্রত্যেকটা বাড়িতে ফুলের বাগান ছিল। তো আমি যখন পার্কে আসা যাওয়া করতাম তখন দেখতাম যে এলাকাটার মানে একটা সুন্দর এলাকা বলতে কি বোঝায়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রথম পশ এরিয়া হলো ওয়ারি, প্রথম, যেটা এখন ধ্বংসের পথে। সেকেন্ড হলো বেলি রোড, তারপরে ধানমন্ডি, ইস্কাটন। তো ইস্কাটনটা বর্ষ আমি পরে জেনেছি, আমি জানতাম না। আমি ওই শফিক রহমান যখন থাকতো ওখানে, কিংবা থাকতেও দেখো না, আমি আসতাম মাঝে মাঝে বাসায়, তখন দেখতাম এলাকাটাকে, কষ্ট হতো, আমার খুব ভালো লাগতো। এখন তো বলা হয় কি যেন ইস্কাটন গার্ডেন। তার মানে সর্বশেষ কথা হলো, দেখেন যে বেলি রোডটার আসলে কি দুরবস্থা হয়েছে, কি দুরবস্থা, একটা বাজার হয়ে গেছে। প্রথম একটা দোকান হয়েছিল, আপনি জানেন এটা কি দোকানটা? প্রথম দোকান বেলি রোডের কেউ জানেন না, আমি বলে দিই আপনাদের। লেডিস ক্লাবের ঠিক উল্টা দিকে একটা শাড়ি দোকান ছিল, শাড়ি কুটির, এই প্রথম দোকান। তারপর একটা চটপটির দোকান শুরু হলো, পুরা বেলি রোড ছেয়ে গেল একেবারে। আপনারা দয়া করে ওখান থেকে সাবধান থাকবেন, যাতে এখানে কেউ কোনো দোকান করতে না পারে। খুব সাবধান, একটা দোকান করলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন থেকে একটুই করেন যেটা, তাই নাকি? আচ্ছা, ঠিক আছে। ওই যে বললাম, দোকান হয়ে গেলে কিন্তু সর্বনাশ। এটা পার্মানেন্ট নাই তো? এক মিনিট, পার্মানেন্ট না? আচ্ছা, ভ্রাম্যমাণ যেগুলো আছে, ফুটপাথ যেগুলো আছে, এগুলা দয়া করে আপনারা সাহায্য করেন। মাহবুব সাহেব এখানে আছেন, আমি সাহায্য করবো, ইনশাল্লাহ এগুলো কিছুই থাকবে না। আমি আশা করছি
আমি আশা করছি নির্বাচনের আগেই এই কাজগুলো আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো অসুবিধা নেই, এটা তুমি তো ভালোই ভালোই কারে বলতে হবে কি তুমি ভালো জানো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রয়োজনে তোমরা আমাকে আমার সাহায্য নেবে, অসুবিধা নেই। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে, মুরব্বিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সন্তান সম ছেলেদেরকে আমি অত্যন্ত সুন্দর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।